সুপ্রিয় ছাত্রছাত্রী, আবার আমরা অনলাইন ক্লাসে ফিরে আসলাম। সরকারি রাজ্য ডিগ্রি কলেজ, রাজুর মাদারীপুর। আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অংশীদারি কারবার। অংশীদারি কারবারের সমন্বিত মূলধন পদ্ধতি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সমন্বিত মূলধন পদ্ধতি, এই বিষয়টি আসলে কি? সমন্বিত মূলধন পদ্ধতি বলতে যেটা বোঝায় সেটা হলো যে অংশীদাররা যখন তাদের চুক্তি অনুসারে যেসব বিষয়গুলো পাওনা থাকে, যেমন অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, মুনাফার অংশ, তারপর উত্তোলন ইত্যাদি, এই বিষয়গুলো সাধারণত আমরা অংশীদারদের মূলধন হিসেবে দেখাই। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এর মধ্য থেকে উত্তোলনের সুদ বা মূলধনের সুদ অথবা মূলধন এবং উত্তোলন উভয়েরই সুদ কখনো কখনো বাদ পড়ে যায়, মুনাফা বন্টন করা হয়ে যায়। অর্থাৎ বেতনের অংশ, উত্তোলন, মুনাফার অংশ ইত্যাদি সমন্বয় করে নিয়ে নেওয়ার পরে তারা দেখে যে তাদের মূলধনের সুদ অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ ধার্য করতে বাদ পড়ে গিয়েছে। তখন তারা কি করে? আবার অংশীদারি কারবারের সাধারণ নিয়ম অনুসারে তারা একটি লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করে সেখানে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ স্থানান্তর করে মুনাফা বা ক্ষতির অংশ পুনর্বন্টন করে তারপরে আবার একটি সমন্বিত মূলধন হিসাব তৈরি করে সেই মূলধন হিসাবের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করে। এটাই সাধারণত বলি আমরা যে মূলধন সমন্বিত মূলধন পদ্ধতি। মূলধনের সাথে যেসব বিষয়গুলো বাদ পড়ে গিয়েছিল সেগুলোকে পুনরায় সমন্বয় করা হয় বলে একে সমন্বিত মূলধন পদ্ধতি বলা হয়। তো আজকে আমরা যে বিষয়টা, আমাদের সামনে যে অঙ্কটা দেয়া আছে, এখানে একটা অঙ্ক দেয়া আছে। এই অঙ্কটা আমরা এখানে যা যা করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অঙ্কটা আগে আমরা একটু পড়ে দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এ, বি এবং সি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত ছিল যথাক্রমে এ 1/2 অংশ, বি 1/3 অংশ, সি 6/1 অংশ। অর্থাৎ এ হইল 2-এর 1 অংশ, বি 3-এর 1 অংশ এবং সি হইল 6-এর 1 অংশ। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে বি এর বেতন, উত্তোলন এবং মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ ছিল এ 6,64,000 টাকা, বি 6,84,000 টাকা এবং সি 5,82,000 টাকা। কিন্তু অংশীদারি চুক্তি মোতাবেক প্রত্যেক অংশীদার কারবার থেকে মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ পাবে, যা হিসাবভুক্ত করা হয়নি। বি কারবার থেকে প্রত্যেক মাসে 12,000 টাকা করে বেতন পাবে। প্রত্যেক অংশীদার কারবার সারা বছর ধরে কারবার থেকে যথাক্রমে এ 1 লক্ষ টাকা, বি 60,000 টাকা এবং সি 40,000 টাকা উত্তোলন করে। 2019 সালের 31শে ডিসেম্বর উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে কারবারের নেট লাভ হয়েছিল 7,20,000 টাকা। অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ 5% হারে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা প্রয়োজন। আমাদেরকে বলা হয়েছে কতে উত্তোলনের সুদ নির্ণয় করতে করো, খতে বলা আছে অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো, গতে বলা আছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। এই হলো আমাদের সমস্যা অর্থাৎ প্রশ্ন। এই প্রশ্নটার সমাধান আমরা করব।
সমাধানে যাওয়ার আগে আমরা কিছু খসড়া কাজ করে নেব। যেহেতু আমাদের মূলধনের সুদ নির্ণয় করতে বলা হয়েছে, এইখানে যে মূলধনের পরিমাণটা দেয়া আছে সেটা হলো এর সাথে বেতন, উত্তোলন এবং মুনাফার অংশ সমন্বয় হয়ে গেছে। তাহলে এইটা হলো ওই সময়কার জন্য সমাপনী মূলধন। কিন্তু সুদ ধার্য করতে হলে আমাদেরকে অবশ্যই প্রারম্ভিক মূলধন নির্ণয় করে প্রারম্ভিক মূলধনের উপর সুদটা ধার্য করতে হবে। সেই কারণে আমরা এখানে খসড়া কাজ দেখিয়েছি। সেই খসড়া কাজে আমরা বলেছি যে প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধনটা আমরা আগে নির্ণয় করে নিয়েছি। এখানে আমাদের যে সমাপনী মূলধনটা দেয়া আছে, অর্থাৎ সমাপনী মূলধন এ দেয়া আছে 6,64,000 টাকা, বি দেয়া আছে 6,84,000 টাকা, সি দেয়া আছে 5,82,000 টাকা। এর সাথে আমরা প্রথমে কি করলাম, বি এর যে বেতনটা সেটা বির অংশ থেকে বাদ দিলাম, অর্থাৎ বাদ দেওয়ার পর 6,64,000 টাকা এ থেকে গেল, বির হলো 5,40,000 টাকা থাকলো, আর সিট থাকলো 5,82,000 টাকা। এইবার এর সাথে আমরা উত্তোলনের পরিমাণ যে পরিমাণ টাকা উত্তোলন করেছিল সেটা যোগ করে দিলাম। যোগ করলে আমরা কি পেলাম, 7,64,000 টাকা, অর্থাৎ এর উত্তোলন ছিল 1 লক্ষ টাকা। 6,64,000 টাকার সাথে 1 লক্ষ টাকা যোগ করে আমরা পেলাম 7,64,000 টাকা। বি এর উত্তোলন ছিল 60,000 টাকা, বি এর 5,40,000 টাকার সাথে এবার আমরা যোগ করলাম 60,000 টাকা, তাহলে 6 লক্ষ টাকা। সি এর উত্তোলনের পরিমাণ ছিল 40,000 টাকা, তাহলে আমরা 5,82,000 টাকা সি এর মূলধনের সাথে 40,000 টাকা যোগ করে পেলাম 6,22,000 টাকা। এর সাথে আমরা যে কাজটা করলাম সেটা হলো মুনাফার অংশটা আমরা বাদ দিলাম। মুনাফাটা এখানে আমাদের দেয়া আছে, মুনাফার পরিমাণ দেয়া ছিল হলো আমাদের 7,20,000 টাকা। এই 7,20,000 টাকা 2-এর 1, 3-এর 1, 6-এর 1 এই মোতাবেক আমরা ভাগ করছি। সেইখানে আমরা বলতে চেষ্টা করছি যে এইখানে তাহলে ওই 7,20,000 টাকা এ পেয়েছিল 3,60,000 টাকা, বি পেয়েছিল 2,40,000 টাকা, সি পেয়েছিল 1,20,000 টাকা। এই এর থেকে যখন আমরা 3,60,000 টাকা বাদ দিলাম থাকলো 4,04,000 টাকা। বি থেকে যখন আমরা 2,40,000 টাকা বাদ দিলাম থাকলো 3,60,000 টাকা। সি থেকে যখন আমরা 1,20,000 টাকা বাদ দিলাম থাকলো 5,02,000 টাকা। এই টাকাগুলোর উপর এবার আমরা কি করব, আমাদের শর্ত মোতাবেক আমরা 5% হারে সুদ ধার্য করব। সেই ক্ষেত্রে 5% হারে সুদ ধার্য করতে গিয়ে আমরা দেখলাম এর 4,40,000 টাকার 5% হারে সুদ আসে 20,200 টাকা। বি এর 3,60,000 টাকার উপরে 5% হারে সুদ ধার্য করলে আসে 18,000 টাকা। সি এর 5,02,000 টাকার উপর যখন আমরা সুদ ধার্য করলাম 5% হলো 25,100 টাকা। এবার এখানে আমরা ক্ষতে আরেকটা দেখাইছি, সেটা হলো সমন্বিত ক্ষতিটা বন্টন করেছি আমরা। এই অংশটা আমরা অঙ্কের মাঝামাঝিতে গিয়ে দেখাতে চাই, অর্থাৎ আমাদের লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করার পরে আমরা জানতে পারবো যে আমাদের লাভ না ক্ষতি হলো। সেইখানে যদি লাভ হয় তাহলে আমরা এই 2-এর 1, 3-এর 1, 6-এর 1 অংশ মোতাবেক ভাগ করে দেবো, অর্থাৎ 3:2 অনুপাতে আমরা ভাগ করতে পারি। আর লাভ হলে আমরা ভাগ করব, ক্ষতি হলে ভাগ করব, কিন্তু সেটা আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করে বুঝতে পারবো যে অঙ্কটাতে আমাদের লাভ হলো না ক্ষতি হলো। এবার আসা যাক আমাদের দ্বিতীয় শীটে যেখানে আমরা উত্তরমালা তৈরি করেছি। উত্তরমালা প্রথমে আমাকে বলা হয়েছিল যে উত্তোলনের সুদ নির্ণয় করো, এটা আমার কাছে চাওয়া হয়েছিল। আমি উত্তোলনের সুদ যখন বের করতে গেলাম, কতে আমাদের উত্তোলনের সুদ নির্ণয়, কতে উত্তোলনের সুদ এ 1 লক্ষ টাকা 5% হারে সুদ ধার্য করা হয়। আর যেহেতু গড় হারে অর্ধেক সময় অর্থাৎ বছরের 6 মাসের সুদ ধার্য করা হয়, সেই কারণে আমি এইখানে 12/6 দিতে পারতাম, আমি 1/2 দিয়ে করছি, অর্থাৎ 2-এর 1 অংশ দিয়ে করেছি। সেক্ষেত্রে 2500 টাকা, অর্থাৎ গড়ে 6 মাসের সুদ নির্ণয় করা হয়েছে। 1 লক্ষ টাকার 5% হারে সুদ আসছে
2500 টাকা। বি 60,000 টাকা, তারপর 5% হারে সুদ দেওয়ার গড় হারে সুদ নির্ণয় করা হয়েছে 6 মাসের, সেখানেও সুদ আসছে 1500 টাকা। এবং সি এর 40,000 টাকার 5% হারে সুদ আসছে গড় হারে 6 মাসে 1000 টাকা। এটা হলো আমার কয়ে চা হয়েছিল যে উত্তোলনের সুদ নির্ণয় করো। আমরা কয়ের উত্তর দিলাম, অর্থাৎ এ পেল এ উত্তোলনের উপর সুদ দিতে হবে 2500 টাকা, বি কে দিতে হবে 1500 টাকা, সি কে দিতে হবে 1000 টাকা। এইবার দ্বিতীয় করণীয় হিসেব অর্থাৎ খতে চাওয়া হয়েছিল অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব। সেখানে আমরা অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করলাম খতে। উত্তর খ, অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব 31 ডিসেম্বর 2019 সাল। সেখানে আমরা প্রথমে আমরা লাভ লোকসান সমন্বয় হিসেবে ডেবিট পাশে, অর্থাৎ এটা আমরা টি ছকে করেছি। টি ছকের প্রত্যেকটা অংশে আমাদের ডেবিট ক্রেডিট দুটো অংশ থাকবে। আমরা এখানে দেখিয়েছি ডেবিট 500, এটা হলো আমার ক্রেডিট 500। ডেবিট পাশে আমরা যে প্রারম্ভিক মূলধনের উপর খসড়া কাজ করে সুদ বের করে নিয়েছিলাম, এর ছিল 20,200 টাকা, বির ছিল 18,000 টাকা, সির ছিল 25,100 টাকা। আমরা সেটা নিয়ে আসলাম অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এখানে মূলধনের সুদ আমরা নিয়ে আসলাম এর 20,200 টাকা, বির হলো 18,000 টাকা, সির হলো 25,100 টাকা। এটা যোগ করে মোট পেলাম আমরা 63,300 টাকা। আর ক্রেডিট পাশে নিলাম অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। উত্তোলনের সুদটা আগে নিয়ে গেলাম, যে উত্তোলনের সুদটা আমরা কয়ের উত্তরে দেখিয়েছি। এ ছিল 2500 টাকা, বি ছিল 1500 টাকা, সি ছিল 1000 টাকা। এর পরিমাণ নিয়ে আসলাম এ 2500 টাকা, বি 1500 টাকা, সি আছে 1000 টাকা। তাহলে মোট সুদের পরিমাণ হলো 5000 টাকা। এখন আমরা ডেবিট ক্রেডিট যখন নাকি ব্যালেন্স করতে গেলাম, পার্থক্যটা পেয়ে গেলাম হলো 58,300 টাকা। অর্থাৎ ডেবিট পাশে আমার 58,300 টাকা বেশি আছে, অর্থাৎ ক্ষতির আছে। তার মানে মোট 63,300 টাকা আমরা ট্রান্সফার করে দিলাম ক্রেডিটের 63,300 টাকা যোগফল। তারপর পার্থক্য নির্ণয় করে দেখলাম আসলো হলো 58,300 টাকা। এই 58,300 টাকা হলো আমার সমন্বিত ক্ষতি। ক্ষতির অংশটা আমরা ভাগ করে দেখলাম। এখানে আমাদের যে খসড়া কাজটা দেওয়া আছে, সেই খসড়া কাজে আমরা ক্ষতির অংশটা সমন্বিত ক্ষতি বন্টন করেছি। সেইখানে 58,300 টাকাকে বন্টন করে আমরা দেখিয়েছি যে 2-এর 1 অংশে 29,150 টাকা আসছে। এর বি হইল 58,300 টাকার 3-এর 1 অংশে এসেছে 19,430 টাকা। সি এর এসেছে 58,300 টাকার মধ্যে 9,720 টাকা। এটা হলো আমরা এই ক্ষতিটা বন্টন করেছি। এই খসড়া কাজে যে ক্ষতিটা বন্টন করা আছে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেখিয়ে দিয়ে এবার ডেবিট ক্রেডিট যোগ করে আমরা সমান সমান করে দিয়েছি, অর্থাৎ ক্লোজ করে দিয়েছি, হিসাব বন্ধ করে দিলাম। তাহলে আমরা ক্ষয়ের উত্তরে পেলাম যে অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব আমরা দেখলাম। এবার সর্বশেষ আমাদের কাছে গয়ের একটা প্রশ্ন আছে। গতে বলা হয়েছে যে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করলাম। এইটা আমার উত্তর হলো গ। গত অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব 31 ডিসেম্বর 2019 সাল। এখানে আমরা টি ছকে করেছি, তাই ডেবিট ডেবিট অংশ দেখিয়েছি আর ক্রেডিট অংশ দেখিয়েছি। অর্থাৎ বাম পাশে ডেবিট 500, ডান পাশে হলো ক্রেডিট। এইবার আমরা ক্রেডিট পাশে 2019 সালের ডিসেম্বর 31। এইখানে একটু কনফিউজড হয়ে যায় অনেক সময় ছাত্রছাত্রীরা, যে তারা মনে করে যে আমরা এখানে তাদের একটা গতানুগতিক বিষয় থেকে যায় যে মূলধনটা তো কারবার শুরুতে নিয়ে আসে, তাহলে 1 তারিখ না লিখে 31 তারিখে আনলাম, আবার 31 তারিখে আমরা সব তৈরি করলাম। এই মূলধনটা 31 তারিখে কেন আসলো? সমন্বিত মূলধন পদ্ধতিতে যেহেতু একবার অঙ্কটা করা হয়ে গিয়েছিল, কিছু বিষয় বাদ পড়ার কারণে সেগুলোকে সমন্বয় করা হইতেছে। অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে এটা আমরা যেহেতু এটা করছি, সেই কারণে এইখানে 31 ডিসেম্বর তারিখেই ওই মূলধনটাই তো আমরা নিয়ে আসতেছি, যেখানে বলা ছিল যে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে
আমাদের কার কত টাকা মূলধন দেওয়া ছিল সেখানে এটা বলা ছিল, অর্থাৎ সেই টাকাটাই যেহেতু আমরা এখানে ব্যালেন্স বিডি করে নিয়ে আসছি, সেই জন্য আমরা এই টাকাটাকে 31 ডিসেম্বরেই দেখাবো। এবার লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশ থেকে, অর্থাৎ লাভ লোকসান সমন্বয় হিসাব যেটাকে আমরা বলছি, লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে এটা ডেবিট পাশে যেটা দেওয়া ছিল মূলধনের সুদ, এই মূলধনের সুদটা আমরা যে যত টাকা পেয়েছে, অর্থাৎ এ পেয়েছে 20,200 টাকা, বি পেয়েছে 18,000 টাকা, সি পেয়েছে হলো 25,100 টাকা, আমরা নিয়ে আসলাম। এইখানে আমি অঙ্কটা যেহেতু আমার জায়গা কম ছিল, সেই কারণে আমি একটু কাত করে, অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে আমি এটাকে দেখিয়েছি। জায়গাটা হয় না, বড় অঙ্কের টাকাটা বসানোর জন্য আমি একটু টেকনিক অবলম্বন করেছি মাত্র। আমরা ক্রেডিট পাশে নিলাম, ডেবিট পাশে অর্থাৎ সমন্বয় হিসেবে, লাভ লোকসান সমন্বয় হিসেবে ডেবিট পাশের বিষয়টা আমরা ক্রেডিটে নিয়ে আসলাম। এবার ক্রেডিট পাশে কি কি আছে? অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব উত্তোলনের সুদ আমরা লিখলাম 2019 ডিসেম্বর 31 লাভ লোকসান সমন্বয় হিসাব উত্তোলনের সুদ, অর্থাৎ এ 2500 টাকা, বি 1500 টাকা, সি 1000 টাকা। আমরা সেই টাকাগুলো এখানে নিয়ে আসলাম। আনার পরে আর কি আনলাম? এইখানে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব আর লেখার দরকার নেই, যেহেতু একটা হেডিং, অর্থাৎ এই লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে যা যা আসবে শুধু কি কি গেল সেই বিষয়গুলো উল্লেখ করলে হয়। সেই ক্ষেত্রে আমরা লিখলাম ক্ষতির অংশ। ক্ষতিকে কার কত ক্ষতি হয়েছে? 29,150 টাকা এ, বি হইল 19,430 টাকা, সি হইল 9,720 টাকা। আমরা এর ঘরে নিয়ে আসলাম 19,150 টাকা, বির ঘরে নিয়ে আসলাম 19,430 টাকা, সির ঘরে নিয়ে আসলাম 9,720 টাকা। আনার পর এবার আমরা ক্রেডিট পাশটাই যোগ করব। আগে ক্রেডিট পাশটা আমরা যোগ করে দিলাম। মোট যোগফল এর ঘরে মোট যোগফল হলো 6,84,200 টাকা, বির ঘরে মোট যোগফল 7,02,000 টাকা, সির ঘরে হলো 6,07,100 টাকা। এই মোট অঙ্কিত যে মোট টাকাটা, সেই টাকাটাকে আমরা ডেবিট পাশে স্থানান্তর করলাম, অর্থাৎ নিয়ে আসলাম। আনার পরে এইবার এর ঘরটা 6,84,200 টাকা, তার থেকে আমি উত্তোলনের সুদ ক্ষতির অংশ অর্থাৎ মোট টাকাটা বাদ দিলে পেলাম 6,52,550 টাকা। বির ঘরে 7,02,000 টাকা, বির ঘরে 7,02,000 টাকা, অর্থাৎ 7,02,000 টাকা। 7,02,000 টাকার থেকে এবার আমি বাদ দিলাম 1,500 টাকা, বাদ দিলাম 19,430 টাকা, অর্থাৎ মোট উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ মোট বাদ দেওয়ার পরে পেলাম 6,81,070 টাকা। 31 ডিসেম্বর আমার ব্যালেন্স এর হলো 6,52,550 টাকা, আর বিল হলো 6,81,070 টাকা। এবার আমি সির 6,07,100 টাকা মোট, তার থেকে বাদ দিলাম উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ বাদ দিলে পেলাম 5,96,380 টাকা। তাহলে সমাপনী উদ্বৃত্ত আমার এই মূলধন সমন্বিত মূলধন হিসেবে এসে দাঁড়াইল 6,52,550 টাকা এ, 6,81,070 টাকা বি, আর হইল 5,96,380 টাকা সি। এবার আমাদের ক্ষয়ের উত্তরও শেষ হয়ে গেল, অর্থাৎ এই টাকাটা 2019 সালের 31 ডিসেম্বরের যে উদ্বৃত্তটা, সেটা 2020 সালের 1 জানুয়ারি তারিখে স্থানান্তর করে দেখানো হলো। অর্থাৎ আগামী বছরের জন্য শুরুতে এই টাকাটা, অর্থাৎ 19 সালের পরের বছর শুরুতে এই টাকা নিয়ে তারা কারবারটা শুরু করবে। এই ছিল আমাদের এই প্রশ্ন এবং তার উত্তর। আমরা অংশীদারি কারবারে গত ক্লাসে দেখিয়েছিলাম একটি সাধারণ মুনাফা বন্টনের অঙ্ক। এবার দেখালাম অংশীদারদের সমন্বিত মূলধন পদ্ধতিতে, অর্থাৎ সমন্বিত মূলধন পদ্ধতিতে অঙ্ক কিভাবে করে সেটা আমরাও দেখালাম। আমাদের অংশীদারি কারবারের মোটামুটি এগুলি পরীক্ষার জন্য সাধারণত আসে। আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো সবসময়। আরেকটা বিষয় একটু বলি, আমি বারবার বলছি যে আমার
সেল নাম্বারটা দেয়া থাকে। তারপরে আমি এখানে একটু লিখে দেই, যদি কোনো ছাত্রছাত্রী কোনো সমস্যা মনে করো তাহলে আমাকে এই নাম্বারে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আমাকে ফোন করবে। ফোন করলে তোমার সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। যখন তোমার প্রয়োজন মনে করবে তখনই তুমি আমাকে ফোন করে জেনে নেবে। আর ঘরে বসে নিয়মিত পড়াশোনা করবে, কারণ তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে। আর যে তোমার যত শিক্ষক আছে সকল শিক্ষকের সহযোগিতা তুমি ঘরে বসে পেয়ে যাবে, কারণ প্রত্যেকেরই সেল নাম্বার আমরা দিয়ে থাকি। সেখানে যোগাযোগ করে তোমার সমস্যাগুলো অনেকটা সমাধান তুমি পেয়ে যাবে ঘরে বসেই। ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো ফলাফল করে ভবিষ্যৎ উজ্জ্বল করো। সকলের জন্য দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।